ঢাকায় আসেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রার। সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টের নিন্দা প্রস্তাবের প্রতিবাদ জানালো বাংলাদেশ। বাংলাদেশে ভারত চলমান সংকটের প্রভাব পড়বে না বাণিজ্যে দাবি অর্থ উপদেষ্টার। রাজনৈতিক সমস্যার দ্রুত সমাধান চান কলকাতার ব্যবসায়ীরা। এবং লেবানন থেকে আজ দেশে ফিরবেন আরও 105 বাংলাদেশি। যুদ্ধবিরতি সত্ত্বেও গত 3 দিনে দেশে ফিরছেন 210 বাংলাদেশি। ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের। আগামী 9 ও 10 ডিসেম্বর তিনি ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার দুপুরে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। বলেন, বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা যা বলেছে তা সঠিক নয়। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তোলা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার উদ্বেগ প্রকাশ করে সরকারের হস্তক্ষেপ চেয়েছে তারা। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে বৈঠক করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠক শেষে উপদেষ্টা বলেন, ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের কাছে বাংলাদেশের অবস্থা সঠিকভাবে তুলে ধরার জন্য হাইকমিশনারকে অনুরোধ করেছেন তিনি। গ্রাউন্ডের তথ্যটা সেটাতে রিফ্লেক্টেড হয়নি। কাজে আমি তাকে রিকোয়েস্ট করেছি যে তারা পার্লামেন্টের মেম্বাররা তো যা ইচ্ছা তাই বলবে, এটাতে তো কারো কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, কিন্তু আমাদের যে অবস্থানটা সেটা যেন তারা তাদের চ্যানেলে জানান। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ছাত্র জনতার উপর গুলি চালানো ইস্যুতে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ কোনো কথা বলেননি। এই বিষয়টিতেও দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা। আমি তাকে বলেছি কথাটা যে আমরা খুবই হার্ট যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 অগাস্টের পরে বেশি মৃত্যু হয়েছে। এভাবে এটাকে পোর্ট্রে করা হয়েছে, এটা সঠিক নয়, একেবারেই সঠিক নয়। বরং দুঃখজনক যে এখানে এত বড় একটা ঘটনা যে ঘটেছে সেটার কোনো উল্লেখ নেই, তাদের রিপোর্টে সেটার কোনো উল্লেখ নেই যে এখানে বিপুল সংখ্যক ছেলে মেয়েকে রাস্তাঘাটে গুলি করে মারা হয়েছে। ব্রিফিংয়ে প্রতিবেশী দেশ হিসেবে সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বলেও উল্লেখ করেন তৌহিদ হোসেন। 9 বা 10 তারিখে তখন তারপরে জিজ্ঞেস করেন, এর আগে তারপরে দেখছেন স্টেটমেন্ট গতকাল দিয়ে দিয়েছি আমি আপনাদের। আগামী 9 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবে বলেও জানান উপদেষ্টা, এবং তখন সচিব পর্যায়ের বৈঠক হবে। পার্লামেন্টের মেম্বাররা তো প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। ভারতের সাথে বর্তমানে সম্পর্কের যে টানাপোড়েন সেটা রাজনৈতিক। এই সম্পর্ক বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্কের উপর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা বলেন তিনি। ভারতের ব্যবসায়ীরা মনে করছেন, দুই দেশের এই রাজনৈতিক সমস্যার সমাধান দ্রুত না মিটলে ব্যবসা বাণিজ্যের প্রভাব পড়বে। গেল সোমবার আগরতলার বাংলাদেশ উপহাইকমিশনে হামলার জের ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তাপ চলছে 2 দিন ধরে। অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সরকারের নতুন কোনো রাজনৈতিক বিরোধ সৃষ্টি হচ্ছে কিনা তা নিয়ে আলোচনা সব মহলে। এ নিয়ে আলোচনা হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও। ভারত থেকে পেঁয়াজ, আলু, চাল এবং ডিমের মতো অনেক নিত্যপণ্য আমদানি ছাড়াও তুলা এবং পোশাক শিল্পও অবদান আছে। তাই প্রশ্ন উঠেছে, দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন বাণিজ্যিক সম্পর্কের প্রভাব নিয়ে। অর্থ উপদেষ্টা পরিষ্কার জানালেন, প্রভাব পড়বে না, তবে শঙ্কায় রয়েছে ভারতের ব্যবসায়ীরা। ব্যক্তিগতভাবে আমিও চাই যে আমরা ওদের সাথে বিজনেস করি, ওরাও আমাদের সাথে বিজনেস করুক, একটা সুষ্ঠু সম্পর্কের মধ্যে দিয়ে পুরো জিনিসটা এগিয়ে যাক। ভারতে আবার চাল উৎপন্ন হয়, যখন এক্সেস থাকে, পেঁয়াজ উৎপন্ন হয়, কোথায় অর্থ উপদেষ্টা বলেন, সরকারের নানা ধরনের পদক্ষেপের কারণে আসছে রমজানে পণ্যের দাম বাড়বে না, কমানো হচ্ছে আমদানি পণ্যের ভ্যাট। ট্রান্সপোর্টের ব্যাপার আছে, বাজারের ব্যাপার আছে, সেগুলি অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম তাও গুদামে রয়ে গেল, সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা সেটা সম্ভব হয়ে উঠে। জিনিসপত্রের দামে রাজনৈতিক চাঁদাবাজির প্রভাব রয়েছে। সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না বলে জানালেন অর্থ উপদেষ্টা। শানাজি আসমিন, নিউজ 24, ঢাকা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্যে বিএনপির উদ্যোগে এম এ মালিকের সভাপতিত্বে লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান ফখরুল। অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তার দলবল নিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছেন।
বিএনপি মহাসচিব বলেন, ভারত বড় দেশ হলেও বীরের জাতি বাংলাদেশকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশ স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্ধকারে ফেলে দেওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তের ভিতরে। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। তবে দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় দেশে ফিরতে অনীহা প্রকাশ করছেন অনেকেই। তাদের আশা পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হবে। দূতাবাস জানায় তারা বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। বাংলাদেশ সময় রাত 11টায় তাদের বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে বুধবার রাতে লেবানন থেকে দেশে ফিরবেন আরও 65 বাংলাদেশি, আর মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন 40 জন। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। দর্শক, এই বিষয়ে লেবানন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মিলন খান। লেবানন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি সেটি কিন্তু কার্যকর হয়। কার্যকর হওয়ার পর থেকেই লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা যারা ইতিমধ্যেই দেশে যাওয়ার জন্য নাম নিবন্ধন করেছিল, তারা কিন্তু দেশে যেতে পারবে কিনা এবং দেশে যাওয়ার জন্য যে প্রসেসগুলো সেগুলো অনেকটা লম্বা হবে কিনা, এই একটা সংখ্যা থেকেই কিন্তু তাদের মধ্যে একটা সংখ্যা তৈরি হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই কিন্তু প্রবাসী বাংলাদেশিদের দেশে যাওয়ার জন্য যে প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণ করা হচ্ছে। লেবাননে যে যুদ্ধ অবস্থাতে অনেকে থাকা খাওয়া অনেকই কষ্ট ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে এনজিও যে ওষুধগুলো দিয়েছে বিভিন্ন, বিশেষ করে আমি আইওএমকে ধন্যবাদ জানাই, কারণ ওনারা অনেক হেল্প করছে আমাদের। ইতিমধ্যেই প্রবাসী বাংলাদেশি যারা নিবন্ধন করেছিল তাদের সকলকেই কিন্তু দূতাবাস দেশে পাঠার যে প্রক্রিয়া সেটি কিন্তু ধারাবাহিকতা পর্যায়ক্রমে অব্যাহত রাখবে। যতক্ষণ পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা যারা নিবন্ধন করেছিল তাদের সিরিয়াল শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত তারা দেশে যেতে পারবে। যদিও প্রবাসী বাংলাদেশিরা এই মুহূর্তে দেশে যাওয়ার জন্য অনীহা প্রকাশ করছে অনেকেই, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই প্রবাসী বাংলাদেশিরা হয়তো ভাবছে যে দেশটি হয়তো পূর্বের ন্যায় স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা অনেকে দেশে যেতে চাচ্ছে না এবং দূতাবাসও কিন্তু তাদেরকে জোর করবে না। যারা কেবল দেশে যেতে চায় তাদেরকেই কেবল দেশে পাঠাতে তারা উদ্যোগ গ্রহণ করবে। আমার বাচ্চাদের খুব কষ্ট ফিল হইতেছে। ওরা বিশেষ করে প্রথমত যে যুদ্ধ গুলা শুরু হয়েছিল তখন ওরা খুব ভয় পাইছে। তো এই ক্ষেত্রে আমি দূতাবাসে যাই, তো সেখানে আমার কাগজপত্র ওকে হয়ে যায়। তো এখন আমি থাকতে চাইতেছি না, এই জন্যই যে আমার বাচ্চাদের রাইখা কাজ কামে যাওয়াটা খুব কষ্ট হয়ে যায়, এই জন্যে আর সুযোগটা নিতে চাচ্ছেন যে এইভাবে হয়তো আপনার সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু বাচ্চা সহ ফ্যামিলি শুধু না, অনেকেই এখানে দেশে যাওয়ার জন্য নাম নিবন্ধন করেছিল, তারা সকলেই দেশে যেতে ইচ্ছুক। তবে হ্যাঁ, এই মুহূর্তে যদি পর্যায়ক্রমে লেবাননের পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে কিন্তু বেশিরভাগই কিন্তু দেশে থেকে যেতে চাচ্ছে, এমনটি কিন্তু প্রত্যাশা। এবং প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সকলেই প্রত্যাশা লেবানন যেন পূর্বের অবস্থায় পুনরায় আবার ফিরে আসে, এই শুভকামনা এবং এই প্রত্যাশা নিয়েই কিন্তু প্রবাসীরা আশায় বুক বাঁধছে। লেবাননের দাওরা থেকে মিলন খান, নিউজ 24। সৌদি আরবে চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম জেদ্দার উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মফিজুল আলম মফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মইনুল আলম ছোটন। বক্তব্য রাখেন মঈন চৌধুরী, বিশেষ মাওলানা আসহাবউদ্দিন, মোহাম্মদ রফিকুল হক চৌধুরী সহ অনেকেই। পরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাসের ঘোষণায় আনন্দ সভা ও মিষ্টি বিতরণ করেছে ইতালি বিএনপি। রোমের একটি হোটেলে এই আনন্দ সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি মইনুল আলম খোকন। এ সময় বক্তব্য দেন ইতালি বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, মান্নান হীরা সহ আরও অনেকেই। বক্তারা হাইকোর্টের এই রায়কে সত্যের বিজয় বলে উল্লেখ করেন।
মালয়েশিয়ায় সুরাউ আল ফাতিহাতে তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ দিন ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা বদরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই তাফসির মাহফিল। এতে প্রধান আলোচক হিসেবে তাফসির করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক আল্লামা শায়েখ জাফরুল্লাহ চৌধুরী। আলোচক হিসেবে আরও ছিলেন গবেষক মিসবাউদ্দিন, হাফিজ মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়াও মাহফিলে মুসল্লিদের মাঝে উপস্থিত ছিলেন নাজমুল হোসেন, জয়নাল আবেদিন জসিম ঢালি, হানজান হোসাইন, ফিরোজ খান সহ আর অনেকেই। জাপানে বাংলাদেশি প্রবাসীদের সংগঠন মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি আয়োজনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো মিলন মেলা। কুশল বিনিময়, স্মৃতিচারণ আর নানা রকম মুখরোচক খাবার উপভোগের মধ্য দিয়ে এই মিলন মেলা কার্যত উৎসবে পরিণত হয়। সোসাইটির সভাপতি বাদল চাকলাদার, সাধারণ সম্পাদক এস.এ. নান্নু, উপদেষ্টা শরাফুল ইসলাম সহ কার্যকরী পরিষদের সদস্যরা আগত সবাইকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে আগামীতে মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি গঠনমূলক কর্মকাণ্ডে সবাইকে পাশে থাকার অনুরোধ জানান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন মুগ্ধ করে মিলন মেলায় যোগ দেয়া প্রবাসীদের।